স্বাগতম। আমরা আজকে পড়তে চলেছি পাটিগণিতের কম্পিটিটিভ এক্সামের পাটিগণিতের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটি পাটিগণিতের, যেটা হচ্ছে অনুপাত এবং সমানুপাত, যার উপর বেস করে কিন্তু আমাদের পাটিগণিতের বাকি চ্যাপ্টার গুলো দাঁড়িয়ে আছে, তাই তো? তোমরা একটু পরে আস্তে আস্তে সবগুলো ধাপে ধাপে দেখতে পারবে। যাই হোক, আমি রৌশন আলী ফ্রম স্টুডেন্ট অফ আইআইটি মাদ্রাস। আশা করি তোমাদের কাছে প্রত্যেকের কাছেই সুমিত দাসের বইটি পিডিএফ বা হার্ড কপি রয়েছে, তোমরা সেটা কিন্তু ফলো করতে পারবে, কারণ আমি সেই বইটাকেই স্টেপ বাই স্টেপ ফলো করবো। তোমাদের আর এক্সট্রা কোনো নোটস পত্র আপাতত ফলো করতে হবে না। এরপরে যে সমস্ত জিনিসগুলো লাগবে আমি কিন্তু তোমাদের সেই গ্রুপে হোক বা ডেসক্রিপশনে লিঙ্ক হোক বা আমি কিন্তু দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা আজকে কি করতে চলেছি? আমরা করতে চলেছি অনুপাত সমানুপাত। এর জন্য তোমাদের বিশেষ করে তোমাদের যেটা জানতেই হবে, তোমরা অ্যাটলিস্ট আশা করবো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো জানবেই। হ্যাঁ, সেটা ছাড়া তো হবে না, তাই না? তোমরা সেই জিনিসগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আর অ্যাকচুয়ালি যারা আরো অঙ্কে খুবই কাঁচা, তারা কিন্তু ওই কি বলে টেবিল, হ্যাঁ, নামতা টামতা ওগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু পড়ে নেবে, কারণ আমরা একদম জিরো থেকে শুরু করে একদম এক্সট্রিম লেভেল পর্যন্ত আমাদের পৌঁছাবো। তোমাদের আর অন্য কোথাও যেতে হবে না। তাহলে বইখানার প্রথম বইটিকে আমরা সুন্দরভাবে দেখে নিব। 17 নাম্বার চ্যাপ্টার। তোমাদের এখন দুটো বই বেরিয়েছে, নতুন একখানা বই বেরিয়েছে, সেই বইটা তোমরা মিলিয়ে নেবে। এখানে 17 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা পড়াবো। ওকে, তাহলে রেশিও অ্যান্ড প্রপোর্শন, তাই তো? তাহলে হোয়াট ইজ রেশিও? রেশিও অ্যাকচুয়ালি কি? যদি আমি এক কথায় বলতে চাই, রেশিওটা হচ্ছে দুটো জিনিসের মধ্যে, দুটো সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা, বাস, দ্যাটস ইট। সমজাতীয় বা সমরাশি, এই কথাটা খুবই 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 ইম্পর্টেন্ট। তার কারণ আমাদের দুটো জিনিসের যদি রাশি, হ্যাঁ, রাশি বলতে কি, ধরুন একটা হচ্ছে দৈর্ঘ্য, তুমি কি কখনো দৈর্ঘ্য আর হচ্ছে আয়তনের মধ্যে তুলনা করতে পারবে? না। তাহলে তোমাকে হয় তুলনা করতে হবে কি দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য, অথবা আয়তনের সঙ্গে আয়তন। তাহলে সমরাশির হতে হবে, এবং এককগুলোও কিন্তু তোমাকে সেম হতে হবে। যদি তোমাকে বলি যে আমার আমার বাড়ির সামনে রাস্তার দৈর্ঘ্য, আমার বাড়ির সামনে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, কিন্তু আর একজন বলল আমার বাড়ির সামনে রাস্তার দৈর্ঘ্যটা হচ্ছে 500 500 কিলোমিটার, তাই তো? 500 কিলোমিটার। তাহলে এই দুটো জিনিসের মধ্যে কি কখনো তুলনা হবে? আর যদি আমরা অ্যাকচুয়ালি তুলনা করতে যাই, তাহলে কি হচ্ছে, তুলনা কিন্তু মিনিংফুল হবে না, এটা হচ্ছে মিনিংলেস। এর কোনো নির্দিষ্ট কোনো মানে নেই, স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে আমাদের প্রথম কি হতে, একই রাশি হতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে একই একক বিশিষ্ট হতে হবে। তাহলে অনুপাতকে আমি কিভাবে লিখবো? অনুপাতকে আমরা সাধারণত লিখবো এই টাইপ ভাবে। এটা দুটোর ক্ষেত্রে লিখলাম, তিনটে চারটে একইভাবে পরপর ইস্টু ইস্টু সাইন দিয়ে আমরা কিন্তু লিখতেই থাকবো। তাহলে আমরা যদি এখানে দেখি, প্রথম যে পার্টটা বা প্রথম যে টার্মটা বা প্রথম যে কি বলে পদটা, সেটাকে আমরা বলবো পূর্বপদ। পরের যে পদটা সেটাকে আমরা বলবো উত্তরপদ। তোমরা একবারই কিন্তু বুঝে নাও, আস্তে 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 বুঝে নাও। তোমাদের আশা করি অনুপাত সমানুপাত তথা পাটিগণিতের প্রতি তোমাদের ভয়টা কিন্তু কেটে যাবে। তাহলে আমি যেহেতু বইটি ফলো করছি, তোমাদের আর অন্য কোনো নোটস ফলো করতে হবে না। তোমরা বইটিকে একদম প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ো, এবং নিজের ম্যাথের যে বেসটা আছে সেই বেসটাকে কিন্তু তোমরা স্ট্রং করতে পারবে এই বইটাকে ফলো তথা তার সঙ্গে আমার এই চ্যানেলটাকে ফলো। তাহলে এবার অনুপাতের প্রকারভেদ কি বললো? গুরু অনুপাত। যে অনুপাতের পূর্বপদ উত্তরপদ অপেক্ষা বড় তাকে কি বলা হয়? গুরুপদ বলা হয়। মানে প্রথম যে পদটা, দুটো পদ এ ইজ টু বি, অ্যাকচুয়ালি যদি আমি ম্যাথামেটিক্যালি লিখতে যাই ওদের কথা অনুযায়ী এ ইজ গ্রেটার দেন বি। প্রথম পদটা হচ্ছে পরের যে পদটা তার থেকে বড়। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে 5:3, প্রথম পদটা হচ্ছে উত্তর পদের থেকে বড়, পূর্ব পদটা উত্তর পদের থেকে বড়। তাহলে এই অনুপাতটা কি? গুরু অনুপাত। একইভাবে কি বলে সমানুপাত? হোয়াট ইজ সমানুপাত? সমানুপাত হচ্ছে কথার মধ্যে উত্তর, দুটো অনুপাত বা রেশিও বা দুটো পদ কি হবে? সমান হবে। যেমন 8:8 নেওয়া নিয়েছে, আলটিমেটলি আমি যদি a is to b আমার অনুপাতটা হয় ইন জেনারেল, তাহলে কিন্তু a ইকুয়াল টু b, এই টাইপের। এবার বলছে কি লঘু অনুপাত। লঘু অনুপাত কাকে বলবো? গুরু অনুপাতের উল্টোটাই হচ্ছে আমার লঘু অনুপাত। মানে প্রথম পদটা আমাকে ছোট হতে হবে এবং পরের পদটাকে আমাকে বড় হতে হবে। যদি আমি দেখি কি হবে সেটা 5:7। প্রথম পদটা কি ছোট, কার থেকে? উত্তর পদের থেকে, তাই তো? এটাকে যদি আমি ইন জেনারেল দেখি, a is to b যদি আমার অনুপাত হয়, তাহলে এটা কি হবে? ছোট হবে কার থেকে?
বি এর থেকে, হলো। এবার পরের যে 4 নাম্বার টার্মটা দিয়ে হচ্ছে ব্যস্ত অনুপাত বা কি বলছে বিপরীত বিপরীত অনুপাত। দুটি অনুপাতের মধ্যে একটির পূর্বপদ ও উত্তরপদ যখন অপরটি যতক্ষণ উত্তরপদ এবং পূর্বপদের সমান হয় তখন তাকে ব্যস্ত অনুপাত বলে। আলটিমেটলি এক কথা যদি আমি বলতে যাই, এ ইস টু বি এটা যদি আমার অনুপাত হয়, তাহলে এর রিভার্স, না ইনভার্স, যাই হোক, এর ব্যস্ত অনুপাতটা কি হবে, বি ইস টু এ হবে। তাদের কি বি ইস টু এ কি করলো তারা, তাহলে তাদের হচ্ছে জায়গাটাকে তারা শুধু ইন্টারচেঞ্জ করলো, বুঝা গেল। একইভাবে বি ইস টু এ এর হচ্ছে কি বলে ব্যস্ত অনুপাত হচ্ছে এ ইস টু বি। তাহলে এ ইস টু বি এর ব্যস্ত অনুপাত বি ইস টু এ, আর বি ইস টু এর ব্যস্ত অনুপাত হচ্ছে এ ইস টু বি। পরে যে টার্মটা দিয়ে দেওয়া আছে, কি দিয়ে দেওয়া আছে, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। এইখান থেকে কিন্তু তোমরা যদি পরীক্ষায় ফলো করো, এইটা এটা কিন্তু ইম্পর্টেন্ট। যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। যৌগিক অনুপাত তৈরি করতে গেলে আমাকে দুইয়ের অধিক হচ্ছে অনুপাত লাগবে। দুইয়ের অধিক অনুপাত লাগবে, কি বললো, দুই বা ততোধিক অনুপাতের পূর্বপদগুলির গুণফলকে পূর্বপদ ধরে এবং উত্তরপদগুলির গুণফলকে উত্তরপদ ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে আমরা যৌগিক বা মিশ্র অনুপাত বা কম্পাউন্ড রেশিও বলবো। সেটা কিরকম, আমার যদি তিনটে অনুপাত হয়, এ ইস টু বি একটা, সি ইস টু ডি একটা অনুপাত, আর হচ্ছে ই ইস টু এফ একটা অনুপাত, তাহলে প্রথম পদগুলো, এই যে পদগুলো, এদেরকে আমি মাল্টিপ্লাই করে পূর্বপদে রাখতে পারি না, সেটা কি এ সি ই, আর পরের যে পদগুলো দেওয়া আছে সেগুলোকে মাল্টিপ্লাই করে আমি কোথায় রাখবো, আর এক জায়গায় রাখবো, কি হবে সেটা বি, তার সঙ্গে কি হবে বি, আমি একটু ভুল করলাম, না, ঠিক আছে, বি ডি এফ। এই যে নতুন যে আমার অনুপাতটা আমি পেলাম সেটা হচ্ছে যৌগিক অনুপাত। কার যৌগিক অনুপাত, এই তিনটে অনুপাতের যৌগিক অনুপাত। আমি যদি বলি দুটো অনুপাতের যৌগিক অনুপাত কি পসিবল, একদম পসিবল। তোমরা কিন্তু প্রথম দুটো পদকে গুণ করে একখানে রেখে দিবে পূর্বপদগুলোর, এবং উত্তর পদগুলোকে গুণ করে পরের উত্তর পদে বসিয়ে দিবে, বাস, সেটা হচ্ছে দুটো অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। এবার 6 নম্বর টার্মটা কি দেওয়া আছে, দ্বিঘানুপাত। দুটি সমান অনুপাতের যৌগিক অনুপাতকে যে কোনো একটি অনুপাতের দ্বিঘানুপাত বলা হয়। দুটি সমান অনুপাত, তার মানে এ ইস টু বি আমার একটা অনুপাত, আর একটা ওই দ্বিতীয় যে অনুপাতটা সেটা হচ্ছে এ ইস টু বি। তাহলে এইটা আমরা যৌগিক অনুপাত বের করতে পারবো না, এ আর এ গুণ হয়ে পূর্ব পদে বসবে আর বি গুণ হয়ে উত্তর পদে বসবে, আলটিমেটলি হয়ে দাঁড়াবে এ স্কোয়ার টু বি স্কোয়ার। দেখো এখন তোমরা বলতে পারো আমরা স্কোয়ার পড়িনি, এটা কিন্তু সূচকের চ্যাপ্টার অ্যাকচুয়ালি, যে একই জাতীয় রাশি যদি আমরা গুণ করি তাহলে সেটা কি হয়, স্কয়ার হয়ে যায়। যেমন এ ইন্টু এ, এখানে ওয়ান এখানে ওয়ান, আলটিমেটলি এর মাথায় টু হয়ে যাবে, বুঝা গেল। এবং তারপরে কি বলে দেওয়া আছে, ত্রিগুণানুপাত। এটা কি, এটা হচ্ছে একই জিনিস, তিনটি তিনটি একই অনুপাতের হচ্ছে মিশ্র অনুপাত, এ ইস টু বি, এ ইস টু বি, আর এটা হচ্ছে এ ইস টু বি। এদের আমরা যৌগিক অনুপাত বের করতে পারবো না, কি হবে, এ ইন্টু এ এটা পূর্ব পদে চলে যাবে, বি ইন্টু বি এটা হচ্ছে উত্তর পদে চলে যাবে, তাহলে এই দুটো কি হয়ে যাবে, এই যে এ কিউব ইস টু হচ্ছে বি কিউব। এটা কি অনুপাত, ত্রিগুণানুপাত, কার, এ ইস টু বি এর, বোঝা গেল। এবার দ্বিভাজিত দ্বিভাজিত অনুপাত, যে কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদের ধনাত্মক বর্গমূল নিয়ে যে অনুপাত পাওয়া যায় তাকে অনুপাতে দ্বিভাজিত অনুপাত বলা হয়। এখানে এটা সুন্দর টার্ম, উত্তরপদের ধনাত্মক বর্গমূল, ধনাত্মক বর্গমূল, কারণ বর্গমূলের মান কিন্তু দু রকমের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তোমরা সেটা যদি দ্বিঘাত সমীকরণ বা আহ দ্বিঘাত সমীকরণ সেটা পেয়ে যাবে, এটা কিন্তু একটা অ্যালজেব্রার পার্ট অ্যাকচুয়ালি, এটা এখানে আলোচনা করব না, জাস্ট এখানে যতটুকু দরকার আমি ততটুকু বলে দিচ্ছি। কি সেটা, দুটি, তাহলে এ ইস টু বি এটা আমার একটা অনুপাত দিয়ে দেওয়া আছে, এর হচ্ছে ধনাত্মক ধনাত্মক কি বলে বর্গমূল, বর্গমূল কিন্তু, হুম, বর্গ না, বর্গ আর বর্গমূলের মধ্যে পার্থক্য বুঝতে হবে, এটা কিন্তু অ্যালজেব্রার পার্ট, যখন আমি অ্যালজেব্রা পড়াবো তখন কিন্তু আমি সেই জিনিসটা আলোচনা করব। তাহলে প্রথমটা হচ্ছে রুট ওভার এ, টু হচ্ছে রুট ওভার বি, তাহলে এটা হচ্ছে এ ইস টু বি এর দ্বিভাজিত অনুপাত, বোঝা গেল। এবারে একইভাবে কি আসবে, একইভাবে আসবে ত্রিভাজিত অনুপাত। আমার যদি একটা অনুপাত যদি এ ইস টু বি হয়, তাহলে এর যে কি বলছে ঘনমূল, কিন্তু পূর্বপদ এবং উত্তরপদের যে ঘনমূল করে আমার যে নতুন অনুপাতটা আসবে সেটাই হচ্ছে এ ইস টু বি অনুপাতের ত্রিভাজিত অনুপাত। সেটা কিরকম, আমরা ডিরেক্ট 1/3 এভাবেও লিখতে পারি, ইস টু হচ্ছে বি 1/3 এভাবে কিন্তু লিখতে
পারি। অনেকেই সেটাকে এভাবে লেখে 3a টু, এখানে ছোট করে 3, কিন্তু এই 3 মিনিং আলাদা, ঘনমূল এটা, বোঝা গেল। বি, এটা হচ্ছে কার ত্রিভাজিত অনুপাত? a is to b এর কিন্তু ত্রিভাজিত অনুপাত। তোমরা কি করবে, আমি যেগুলো পড়াচ্ছি সেই কথাগুলোকে একদম লাইন বাই লাইন বইয়ের সঙ্গে মিলিয়ে নিয়ে ডেফিনেশন গুলো সুন্দরভাবে যদি রপ্ত করতে পারো, তাহলে কিন্তু তোমাদের আগামীতে যখন বা পরবর্তী লেকচারে বা এই লেকচারের শেষে আমি যে অঙ্কগুলো করাবো সেগুলো কিন্তু তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে। আদারওয়াইজ যখন আমি অঙ্ক করাতে গিয়ে টার্মগুলো ইউজ করবো যে এর যৌগিক অনুপাত, তখন কিন্তু তোমরা যদি টার্মগুলো ইউজ করতে না পারো আলটিমেটলি কিন্তু কোনো লাভ হবে না, সময়টাই নষ্ট হবে। তো তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা ডেফিনেশন একদম এক্সাম্পল সহকারে রপ্ত করতে হবে। আমি এক্সট্রা কিছু পড়াচ্ছি না, আমি সেটাই পড়াচ্ছি যেগুলো বইয়ে দিয়ে দেওয়া আছে, বোঝা গেল। তারপর যদি এই টার্মটা যদি দেখো, কি টার্ম? সমানুপাত। একটু আগে আমরা পড়ে পড়ে এলাম সমানুপাত আর সমানুপাত দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। দুটি অনুপাত পরস্পর সমান হলে তাদেরকে কি বলা হয়? সমানুপাত বলা হয়। দুটো অনুপাত সমান হলে তাকে সমানুপাত বলা হয়। আর সমানুপাতটা কি ছিল একবার দেখে নেই। একটা অনুপাতে যদি দুটো টার্ম পূর্বপদ এবং উত্তরপদ সমান হয় তখন তাকে বলবো আমরা সমানুপাত। আর একটা হচ্ছে সমানুপাত। সমানুপাতটা কি? যদি সমানুপাত হয় দুটো অনুপাতের মধ্যে, যদি দুটো অনুপাতেরই পূর্বপদ এবং উত্তরপদ সমান হয় তাহলে সেই অনুপাত দুটোকে আমরা কি বলবো? সমানুপাত বলবো। এখানে এক্সাম্পলটা পড়ে নেবে। এখানে প্রথম এক্সাম্পলটা দেখো, এই দুটো অনুপাত 4:10, আলটিমেটলি সেটা কাটাকাটি করে গিয়ে 2:5 চলে এলো। আর এই যে অনুপাত 2:5 চলে, তাহলে এই যে দুটো অনুপাত এলো, এই যে দুটো অনুপাত, এই দুটো অনুপাতকে দেখো, এই দুটো তো সেম। এই যে দুটো অনুপাতকে দেখো, এই দুটো অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ দেখতে আলাদা, কিন্তু আলটিমেটলি যখন আমরা সেটাকে সিম্পলিফাই করলাম তারপরে কিন্তু তাদের মানটা কিন্তু সমান চলে এলো। এটাকে বলবো আমরা সমানুপাত। হলো। এবার কি বলছে টার্ম, সুন্দর একটা ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে সমানুপাতি। কি সমানুপাতি? সমানুপাতি করতে গেলে কি লাগবে দেখো, চারটি রাশি যদি এমন হয় যে প্রথম রাশি দুটির অনুপাত শেষ রাশি দুটির অনুপাত সমান হয় তবে রাশি চারটিকে সমানুপাতি বলা হয়। এটা এখান থেকেই সাধারণত এক্সামে অঙ্ক আসে, একটা আসবেও আর কি। মানে যদি তোমাকে চারটি চারটি এলিমেন্ট বা চারটি টার্ম বা চারটি সংখ্যা দিয়ে দেওয়া যায়, এ একটা, বি একটা, সি একটা, ডি একটা, চারটে। এবার এই চারটের মধ্যে প্রথম দুটি অনুপাত যদি পরের দুটি অনুপাতের সঙ্গে সমান হয় তখন আমরা এই চারটি এলিমেন্ট বা চারটি সংখ্যাকে আমরা কি বলবো? সমানুপাতি বলবো। কি বলবো? সমানুপাতি বলবো। তার মানে a is to b equal to কি হতে হবে? কি হতে হবে? c is to d। এটাকে আমরা বাই আকারে লিখতে পারি না? আমরা একটু আগে বলে দিলাম যে অনুপাতকে আমরা কিন্তু বাই আকারেও লিখতে পারি, a বাই b লিখতে পারি। আর এখানে কি লিখতে পারি? c বাই d। এইটাই অ্যাকচুয়ালি হচ্ছে সমানুপাতি হওয়ার কন্ডিশন, এই যে বইয়ে সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে, বোঝা গেল। বা সেটাকে যদি তোমরা সিম্পলিফাই করে নাও, a আর d গুণ করে নাও, বজ্র গুণ তোমরা যেটাকে বলো ক্রস মাল্টিপ্লিকেশন, a ইন্টু d একদিকে চলে গেল আর b ইন্টু c দিয়ে আরেকদিকে বসে গেল, এটাও একটা কন্ডিশন। যে কোনো একটা তোমরা ইউজ করে তোমরা চেক করতে পারো যে চারটি সংখ্যা আদতে সমানুপাতে আছে কি না, বোঝা গেল। এখানে একটা টার্ম, ছোট্ট টার্ম কিন্তু ইম্পর্টেন্ট টার্ম, কি? প্রান্তীয় পদ। প্রান্তীয় পদ কি? প্রান্তীয় পদ কোনটাকে বলবো? এ এবং ডি প্রথম এবং শেষের যে টার্ম দুটো আছে সেই টার্ম দুটোকে আমরা কি বলবো? প্রান্তীয় পদ। আর মাঝখানে যে টার্ম দুটো কি আছে, বি এবং সি, এই দুটোকে আমরা কি বলবো? মধ্যক বা মিনস, বোঝা গেল। আর একটা ইম্পর্টেন্ট, মোস্ট 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 ইম্পর্টেন্ট, চারটা টার্ম আছে, মোস্ট 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসলে এখান থেকেই আসবে। কি সেটা? চতুর্থ সমানুপাতি। তোমাকে বলে দিবে যে এ বি সি তিনটে দিয়ে দেওয়া হলো, তারপরে তোমাকে জিজ্ঞেস করবে যে চতুর্থ সমানুপাতিটি তুমি খুঁজে বের করো।
চারটি পদ সমানুপাতি হলে চতুর্থ পদটিকে প্রথম তিনটি পদের চতুর্থ সমানুপাতি বলে। আমরা কন্ডিশন কি জেনে নিলাম, a into d equal to b into c হয়, বা আমরা বলতে পারি a by b equal to c by d, যে কোনো একটা কিন্তু ইউজ করে তোমরা কিন্তু চতুর্থ অনুপাতটি বের করতে হবে। শুধু চতুর্থ না, এখান থেকে চারটার মধ্যে যে কোনো একটা মিসিং থাকলে এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আরেকটা পদকে বের করতে পারি। এরপরে আমরা যখন অঙ্কগুলো করতে যাব তখন কিন্তু আমরা সেগুলোকে ভালোভাবে দেখবো। বুঝা গেল? এক সেকেন্ড। তাহলে চতুর্থ সমানুপাতিক হয়ে গেল। এবার যে টার্মটা সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। যদি তিনটি পদের মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয় পদের অনুপাত সমান হয় তবে পদ তিনটিকে ক্রমিক সমানুপাতি বলবো। পদ তিনটিকে ক্রমিক, ওখানে শুধু সমানুপাতি ছিল, এখানে একটা এক্সট্রা টার্ম, একটা ওয়ার্ড ইউজ হলো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি কি সেটা? আমাকে এ বি সি তিনটি টার্ম বা তিনটি সংখ্যাকে আমরা ক্রমিক সমানুপাতি তখনই বলবো যখন এই দুটোর অনুপাত সমান হবে। কার অনুপাতের সঙ্গে? এই দুটোর অনুপাতের সঙ্গে। বোঝা গেল? a is to b যদি আমার সমান হয় b is to c এর সঙ্গে, আলটিমেটলি যদি সিম্পলিফাই করে লিখি a by b equal to b by c, যদি বজ্রগুণ করে লিখি এই যে এই দুটো গুণ করলে কি হবে, b স্কয়ার equal to ac। তাহলে এটা হচ্ছে আমার ক্রমিক তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতি হওয়ার মেন শর্ত। তাহলে এখানে তিনটির ক্ষেত্রে করলাম, এরকম আমরা অসংখ্য সংখ্যার জন্য আমরা কিন্তু ক্রমিক সমানুপাতি বের করতে পারি। কি করব দেখো, এখানে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এভাবে চলতে থাকবে সংখ্যাগুলো। মানে আমরা যেটা কাজ করব, প্রথম বাই দ্বিতীয়, যেখানে ছাড়লাম এইটা বাই এইটা, যেখানে ছাড়লাম এইটা বাই এইটা, যেখানে ছাড়লাম এইটা বাই এইটা, এই যে কন্টিনিউয়াস প্রসেসটা চলবে, এটা হচ্ছে অসংখ্য সংখ্যার জন্য ক্রমিক সমানুপাতি চেক করার সূত্র। বোঝা গেল? এবার মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি কথার মধ্যে অ্যান্সার, সমানুপাতির মধ্যে সমানুপাতি যে তিনটি সংখ্যার সমানুপাতি হলো তার যে মধ্যের টার্মটি সেটাকে আমরা বলবো কি, মধ্য সমানুপাতি। তিনটি পদ ক্রমিক সমানুপাতি হলে মধ্যপদটাকে আমরা কি বলবো, মধ্য সমানুপাতি বলবো। সেটাকে আমরা কিভাবে বের করব? এই কন্ডিশনটা কিন্তু আমি লিখে দিলাম না, কন্ডিশনটা কিন্তু আমি কন্ডিশনটাকে লিখে দিলাম। সেখান থেকে আমাকে বি যে টার্মটা দিয়ে দেওয়া আছে, বিটাই হচ্ছে কি, বিটাই হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে বি ইকুয়াল টু কি হবে, এখানে রুট ওভার আছে ওদিকে গেলে, সরি এদিকে স্কয়ার আছে ওদিকে গেলে কি হবে, রুট ওভার হয়ে যাবে এসি। আলটিমেটলি বি বের করার আমার সূত্র হচ্ছে বি ইকুয়াল টু রুট ওভার এসি। এ কি, বি কি, সি কি, আশা করি তোমরা জানো। অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা কিন্তু খুবই ইজি, তোমরা কিন্তু বেকার বেশি কঠিন ভাবে বুঝতে গিয়ে ঝামেলায় পড়ো না, খুব ইজিলি স্পষ্ট ভাবে বুঝবে। অনুপাত সমানুপাতটা চ্যাপ্টারটা আমি রিভিউ আছে শেষে, ক্লাস শেষে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব, একটা সামারি করে। এবার পরের যে টার্মটা দিয়ে দেওয়া আছে কি, তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি, সমানুপাতি কিন্তু হ্যাঁ, তিনটি পদ ক্রমিক সমানুপাতি হলে তৃতীয় পদটাকে অপর দুটি পদের তৃতীয় সমানুপাতি বলে। তার মিনিংটা কি বলা যাচ্ছে, এ বি সি এরা যদি ক্রমিক সমানুপাতে থাকে, ক্রমিক সমানুপাত হ্যাঁ, নট অনলি সমানুপাত, তাহলে কি হবে, এই যে সি টার্মটাকে এই এ এবং বি টার্মের আমি কি বলবো, তৃতীয় সমানুপাতি বলবো। বোঝা গেল? এখানে দেখি নোটে এটা কি বলে দেওয়া আছে, নোটে বলে দেওয়া আছে, এক সেকেন্ড, এ বি সি ক্রমিক সমানুপাতি হলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হবে। জানলাম একটু আগে, মধ্য সমানুপাতি এটা আমি বলে দিলাম একটু আগে। হ্যাঁ, এ এবং সি ধনাত্মক হলে বি ধনাত্মক নিতে হবে। হ্যাঁ, এটা বলে দেবো যখন আমরা অঙ্ক করাবো, তখন আমি এই ট্রিক গুলো কিন্তু বলে দেবো। এ এবং সি ঋণাত্মক হলে বিটাকেও ঋণাত্মক নিতে হবে। হলো? তাহলে সমানুপাত সম্বন্ধীয় কয়েকটি প্রক্রিয়া, প্রক্রিয়া মানে হচ্ছে অনুপাতের অপারেশন গুলো কি কি হতে পারে, অনুপাতের অপারেশন। অ্যাকচুয়ালি সংখ্যার অপারেশন আমরা জানি যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে অনুপাতেরও কিন্তু এরকম যোগ বিয়োগ গুণ ভাগ আছে, সেগুলোকে আমরা দেখবো। প্রথম কি বললো, ব্যস্ত প্রক্রিয়া। a is to b equal to c is to d, এরা কি আছে, সমানুপাতে, নট সমানুপাত, সমানুপাতে আছে। তাহলে এদেরকে আমরা কিন্তু উল্টো করে লিখলেও কিন্তু একই সমানুপাতেই তারা থাকবে। টার্মগুলো যদি আমরা চেঞ্জ করে দিই, দেখো a is to b ছিল, এখানে b is to a করে দিয়েছে, ইকুয়াল টু c is to d ছিল, d is to c করে দিয়েছে, কোনো অসুবিধা কিন্তু নেই। এবার কি বললে, একান্তর প্রক্রিয়া, খুব ইম্পর্টেন্ট, a is to b
ইকুয়াল টু সি ইস টু ডি, তার মানে এরা হচ্ছে সমানুপাতে আছে। তাদেরকে আমি যদি চেঞ্জ করে লিখি এ ইস টু সি ইকুয়াল টু বি ইস টু ডি, এটা কি করে এলো আমি অ্যাকচুয়ালি দেখাচ্ছি, একটা দেখাচ্ছি। তাহলে এইটার মানে কি, এইটার মানে হচ্ছে আমার এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, তাই না? জাস্ট আমি ইন্টারচেঞ্জ করবো জায়গা, কি করব, জায়গা শুধু আমি ইন্টারচেঞ্জ করবো। এখানে আমি এখানে চেঞ্জ করবো, ইন্টারচেঞ্জ করবো, এ বাই সি নিয়ে এলাম ইকুয়াল টু এখানে কি করলাম বি বাই ডি নিয়ে এলাম। এটা তো অনুপাত, এটাকে আমি লিখতে পারি না এ ইস টু সি ইকুয়াল টু বি, সরি, বি ইস টু ডি। এই জিনিসটাই তো করেছে, তাই না? অ্যাকচুয়ালি আমরা অনুপাতকে কিন্তু ভগ্নাংশে কনভার্ট করতে পারি, ভগ্নাংশও কিন্তু আমরা অনুপাতে কনভার্ট করতে পারি। চলো এবার কি বলে যোগ প্রক্রিয়া। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন তারা সমানুপাতে আছে তখনই কিন্তু আমি এই জিনিসগুলো ইউজ করতে পারছি। কি বলে যোগ প্রক্রিয়া, যদি আমার এ ইস টু বি আর সি ইস টু ডি তারা সমানুপাতে আছে, তাহলে কি করতে পারছি আমি এ এর সঙ্গে বি, এর সঙ্গে বি যোগ করে রাখছি, আবার এর সঙ্গে এই টার্মটা মানে সি এর সঙ্গে ডি যোগ করে যখন রাখছি তখনও কিন্তু তারা আমাকে সমানুপাত জিনিসটাই দিচ্ছে, তারা কিন্তু সমানুপাত তাদের বজায় রাখছে। বুঝা গেল? যেমন বলতে যাচ্ছে এ টু বি, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে এইটা আর এটা যোগ করে এখানে বসিয়ে দিল, যা আসবে যা আসবে এইটা আর এটা যোগ করে এখানে বসিয়ে দিয়ে তাদের যদি আগের অনুপাতটাকে আমরা রাখি তাহলে কিন্তু তারা অবশ্যই সমানুপাতেই থাকবে, চেঞ্জ কিন্তু হবে না। একইভাবে বিয়োগের ক্ষেত্রে করে দিয়েছে, এ মাইনাস বি করে দিয়েছে আর সি মাইনাস ডি, একই টার্ম যোগের জায়গায় বিয়োগ করে দিয়েছে, একই জিনিস। এবারে এই দুটোকে একসঙ্গে মিক্সড করলো, সেটাকে বলছে যোগ এবং ভাগ প্রক্রিয়া। যোগ এবং ভাগটাকে কি করলো, মিক্সড করে দিয়ে যে কাজটা করলো সেটা হচ্ছে যোগ এবং ভাগ প্রক্রিয়া। এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি দেওয়া আছে, তাই না? এটা সমানুপাতে, কারণ আমরা এই কাজগুলো তখনই করতে পারবো যখন তারা সমানুপাতে আছে। তাহলে এই প্রথম দুটো পার্টকে যোগ করে আমি ফার্স্ট টার্মে পূর্বপদে রেখে দিলাম, আর প্রথমটার থেকে দ্বিতীয় টার্মটা আমি দ্বিতীয় উত্তরপদটা বিয়োগ করে আমি সেকেন্ড টার্মে রেখে দিলাম প্রথম অনুপাতটার ক্ষেত্রে। দ্বিতীয় অনুপাতটার ক্ষেত্রে আমি সেম জিনিসই করলাম, তারপরেও কিন্তু তারা তাদের সমানুপাত বজায় রাখছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটাকে তোমরা, তোমাদের একটা টাস্ক দিলাম, তোমরা হচ্ছে প্রত্যেকটা এ এবং বি এর জায়গায় তোমরা সংখ্যা ইচ্ছে মতন সংখ্যা ধরে নেবে, ধরে নিয়ে দেখবে আসলে কি এই সূত্রগুলো স্যাটিসফাই করছে কি করছে না। হুম, এবার কি বললো, সংযোগ প্রক্রিয়া। সংযোগ প্রক্রিয়া, দুই বা ততোধিক সমান অনুপাতের পূর্বপদের যোগফলকে পূর্বপদ এবং উত্তরপদের যোগফলকে উত্তরপদ নিয়ে প্রাপ্ত অনুপাতের মান পূর্বোক্ত অনুপাতের মানের সমান হয়। মানে যেটা বলতে যাচ্ছে, এখানে দুটো অনুপাত নিয়ে আমি করলাম, এখানে এরা অসংখ্য অনুপাত নিয়ে করছে, পূর্বপদগুলোকে যোগ করে পূর্বপদে রেখে দাও এবং উত্তরপদগুলোকে যোগ করে উত্তরপদে রেখে দাও, তখন কিন্তু তারা কিন্তু তাদের সমানুপাতটাকে কিন্তু তখনও বজায় রাখছে। বুঝা গেল? তাহলে তোমাদের আজকে আমি ডেফিনেশন গুলো পড়াবো, অঙ্ক প্র্যাকটিস কালকে করাবো, একদিনে এতক্ষণ পড়াবো না। হুম, তাহলে তোমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে প্রত্যেকটা ডেফিনেশন এক্সাম্পল সহকারে স্টেপ বাই স্টেপ খাতায় লিখে বুঝে মাথার মধ্যে মেমোরাইজ করে পরের ক্লাসের জন্য কিন্তু তোমাকে আসতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু কালকে যখন আমি অঙ্কগুলো প্র্যাকটিস করাবো, কালকে রবিবার, তখন কিন্তু তুমি সেই জিনিসগুলো বুঝবে না, আর সেই জিনিসগুলো যদি ঠিকঠাক রপ্ত না হয় তখনই কিন্তু তোমাকে অঙ্ক কিন্তু কঠিন লাগা শুরু করে দেবে। তাহলে তোমার প্রথম কাজ কি থাকলো, আমি অনুপাত সমবাদ থেকে শুরু করলাম। প্রথমে অনুপাত সমবাদের প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা ডেফিনেশন মুখস্থ করতে হবে। এ এবং বি এর জায়গায় তোমার ইচ্ছে মতন মান বসাবে, বসিয়ে দেখবে যে আইডেন্টিটি গুলো ওরা ইউজ করেছে সেগুলো কি আদৌ স্যাটিসফাই করছে কি করছে না। যদি স্যাটিসফাই করে ইটস ওকে, যদি স্যাটিসফাই না করে তুমি কমেন্ট বক্সে একটা করে দিতে পারো, কমেন্ট করে দিতে পারো, আমি সেটার উপর কাজ করবো। আর হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি তোমাদের বইটা দিয়ে দেবো, যাদের কাছে সুবিদেশের বইটির হচ্ছে কি বলে পিডিএফ নেই, যাদের কাছে আছে ইটস ওকে। তাহলে আজকে কিন্তু আমরা এতটুকুর মধ্যে রাখবো। এর পরের দিন আমরা কি করতে চলেছি, এর পরের দিন আমরা করতে চলেছি বীজ, একদম স্টেপ বাই স্টেপ করবো, তোমাদের অন্য কোথাও অন্য কোনো বই ফলো করতে হবে না। এর পরের দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে বীজগণিতের সময় এক্সাম্পলে যে অঙ্কগুলো দিয়ে দেওয়া আছে, খুবই ইজি অঙ্ক, খুবই ইজি। হ্যাঁ, কালকে এর পরের দিন শুধু অঙ্কই হবে। তাহলে এর পরের দিন হচ্ছে আমরা কি করব, শুধু অঙ্ক প্র্যাকটিস করব। হুম,
তারপরে অঙ্ক প্র্যাকটিস করার পর যেগুলো অনুশীলনীতে দেওয়া আছে সেই রিলেটেড অঙ্ক আমি হচ্ছে তোমাদের এই বইয়ে যে এক্সারসাইজটা দিয়ে দেওয়া আছে সেই এক্সারসাইজ থেকে আমি তোমাদের মার্ক করে হিন্টস দিয়ে দেবো। এই যে প্র্যাকটিস সেট মার্ক করে 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 হিন্টস দিয়ে দিব। তোমরা আশা করি চেষ্টা করবে বাড়িতে। তারপরে যদি সেগুলো না হয় তারপরের দিন সেগুলো আমরা আলোচনা করব। বুঝা গেল? তারপরে কি করব, এই যে অ্যাকচুয়ালি বইটার যদি প্রথমে থিওরিটা পড়া যায় তারপরে যদি এক্সারসাইজ গুলো করা যায়, সব এক্সারসাইজও করতে হবে না, তবু আমি সব এক্সারসাইজ করাবো। আশা করি এনাফ। তোমরা শুধু এই একটা চ্যাপ্টার দেখো। যদি তোমাদের অঙ্কের প্রতি ভালোবাসা না আসে তাহলে পড়ানো বাদ দিয়ে দেবো। চলো।